শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে। এই ইনসাফ করা হবে কখন বলতে পারেন আপনি? একটা পূর্ণাঙ্গ আদালত কিন্তু একটা রায় দিছে। আপনি এখন ইনসাফ করার প্রশ্ন আনা মানে কি আপনি কি রায়টা মানতেছেন না বা রায়টা কি সঠিক হচ্ছে না? আপনি সেটা না বলে ইনসাফ করা হবে মানে কি বুঝায়? এখন তাহলে ইনসাফ হয় নাই। বিচার বিভাগ নিয়ে আপনি কথা বলছিলেন যে আমরা জানি যে আজকে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ, এটা আপনি নিশ্চয়ই জানেন। হঠাৎ সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা বা আপনি বিচার বিভাগের স্বাধীনতার ভবিষ্যৎটা কি আসলে? আমি তো আপনাকে বললামই। আপনি আমাকে একটা কথা বলেন। বিচার বিভাগ পৃথকীকরণ দীর্ঘদিনের আন্দোলন। ৯৬ সাল থেকে এটা শুরু হয়েছে। ৯৬-৯৭ থেকে মামলার মাধ্যমে। সেই মাজদার হোসেন মামলা সেটার থেকে শুরু করে। সেটাকে শেষ পর্যন্ত যখন আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে একটা পৃথক সচিবালয় হয়ে গেল অধ্যাদেশের মাধ্যমে, যেটা রেফাত আহমেদ সাহেব চিফ জাস্টিস ওপেন করলেন। একটা সচিবালয় হয়ে গেছে, হইতে অনেক কষ্ট। তারপর সচিবালয়টা হয়ে গেছে, সেখানে সেই আইনটাকে আপনি বাতিল করলেন, আরো মজবুত করে আনবেন। এই যে আপনি সচিবালয়টা বাদ দিলেন, এটা কি বার্তা দিচ্ছেন? সচিবালয়টাকে যখন আপনি মানে বিলুপ্ত করে দিলেন, তখন তারা চলে গেল আইন ও বিচার মন্ত্রণালয়ের অধীনে। তার মানে ইনডাইরেক্ট মানে ডাইরেক্টলি তারা নির্বাহী বিভাগের অধীনে চলে যাচ্ছে। অর্থাৎ এখন তাদের নিয়োগকর্তা হয়ে যাবে বিচার বিভাগ তথা প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রণালয়, যার দাপট আছে সেই মন্ত্রী। ইউনূস সাহেব যখন বলছিলেন ছাত্র আমাদের নিয়োগকর্তা, আজকে তাদেরকেও ফিল করতে হবে যে বাংলাদেশের নির্বাহী বিভাগ যেটা, সেটা আমাদের নিয়োগকর্তা। এটা আপনি কেন করছেন? এটা করার কারণই হচ্ছে এই কনফিডেন্স তৈরি করা তাদের নিজেদের জন্যে। এই যেমন বলতেছে শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে। এই ইনসাফ করা হবে কখন বলতে পারেন আপনি? একটা পূর্ণাঙ্গ আদালত কিন্তু একটা রায় দিছে। আপনি এখন ইনসাফ করার প্রশ্ন আনা মানে কি আপনি কি রায়টা মানতেছেন না বা রায়টা কি সঠিক হচ্ছে না? আপনি সেটা না বলে ইনসাফ করা হবে মানে কি বুঝায়? এখন তাহলে ইনসাফ হয় নাই। এই যে বিতর্কটার জন্ম দিচ্ছেন এবং এটার নিয়ন্ত্রণটা আপনাদের কাছে। যখনই আপনার বিচার বিভাগ নির্বাহী বিভাগের অধীনস্থ হয়ে যায়, ভাই দিন শেষে আমার পরিবার, দিন শেষে আমি ব্যক্তি একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি যত কথাই বলেন, দিন শেষে পরিবারের বাইরে আমরা কেউ যাইতে পারি না, প্রত্যেকেই। আপনি যদি কেউ দিন শেষে পরিবারের নিয়ে থাকতে চান, তাহলে নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার না, ওই যে প্রাইম মিনিস্টার নিউজিল্যান্ডের, যিনি প্রধানমন্ত্রী তার নিলেন না, চলে গেলেন যে আমার জন্য এটা না, আমার পারিবারিক জীবন আছে। তো আপনি দিন শেষে যদি পরিবার ভাবেন, দিন শেষে শুধু পরিবার ভাবলে আপনার রাজনীতি করা কঠিন। রাজনীতি একটা বিশাল জিনিস। আপনি রাষ্ট্রটাকে নিয়ে ভাববেন। আপনি রাষ্ট্রের চিন্তা যদি করেন, আজকে আপনি দেখেন অ্যাডমিনিস্ট্রেশন ইজ টোটালি, আপনি যদি ভালো করে দেখেন, নট ওয়ার্কিং ওয়েল। মব ইজ গোয়িং অন। অথচ আপনি পৃথিবীর উন্নত বিশ্ব যদি দেখেন, ফুয়াদ তো অনেকদিন লন্ডন ছিল, আপনি পায়চারি করবেন, ঘুরবেন, ইতিহাস নিবেন, দেখবেন যেখানেই তারা নগরায়ণ করছে বা শহর করতে গেছে, সেখানে প্রথম একটা বিচারালয় করছে, একটা বিচার বিভাগ প্রথম করছে। কারণ কি? মানুষের সহজাত স্বভাব আছে দুষ্টামি করার, সুতরাং সেইটাকে নিয়ন্ত্রণ করবে। আপনি যদি কোনো কোম্পানি করেন, তার টাকার তসরুপ হবে, এটি স্বাভাবিক। তসরুপ হইলে কোথায় যাবেন? আদালত। আদালত হইতেছে গণতন্ত্রের ভিত্তি। আর গণতন্ত্রের ভিত্তি যদি আদালত করেন, তাহলে সেটাকে করতে হবে ন্যায় বিচার এনশিওর করতে হবে। আর ন্যায় বিচার যদি এনশিওর করতে চান, তাহলে আপনাকে তাকে একটা আলাদা জুডিশিয়াল সিস্টেমটাকেই সম্পূর্ণ পৃথক রাখতে হবে। তো আপনি যদি তাকে হওয়া সচিবালয়টাকে বিলুপ্ত করে দেন, তার মতো আপনি পরিষ্কার ইন্টেনশনটা বুঝাই দিচ্ছেন যে আগে যেভাবে দেশ চলছে এখনো দেশে একইভাবে চলবে, এবং আমরা কিন্তু সেই একই জায়গায় এখনো আছি। আজও পর্যন্ত কিন্তু কোনো সংস্কার হয় নাই। সংস্কার হবে সেটা জুলাই সনদের ভিত্তিতে। আজও পর্যন্ত কোনো এই বিন্দুমাত্র সংস্কার কিন্তু হয় নাই, এবং দেশটা চলতেছে জাস্ট আপনি ভিত্তিহীন ইয়ের উপরে। আপনি কিসের উপরে দেশটা চলতেছে বলেন না? আপনি আমাকে বলেন। যে কথা বারবার বলি, সংসদ ভেঙে যাওয়ার পর ৩ মাস পরে নির্বাচন হওয়ার কথা, আপনি কোথায় আছেন? নির্বাচন করলেন ২৬ সালের ফেব্রুয়ারিতে। এটা সংবিধানে বলে নাই তো। তাহলে আপনি কিভাবে করতেছেন? এত কিছুর পরেও দেখবেন আপনার মিডিয়া, আপনি সোশ্যাল মিডিয়া, কেউ কিন্তু এই কথাগুলা বলে না। কেন বলে না সেটাও বলছি। আপনি বর্তমান সরকারের যে কোনো সমালোচনা করবেন পত্রিকায়, এটা যদি আরো সহজভাবে বুঝাই, যে ফুয়াদের ১০ টাকা আছে, আমার ৫ টাকা আছে, আমার ৫ টাকা ইনট্যাক্ট। ফুয়াদের যদি ১ টাকা সরে যায়, তাহলে কিন্তু ও ৯ টাকা হইল, আমার চেয়ে ৪ টাকা বেশি। আর এক ধাপে ১ টাকা কমুক,
2 টাকা কমে গেল। এখানে আজকে কোনো সমালোচনা হচ্ছে না। আপনি মিডিয়ায় আপনি যে প্রশ্নগুলো আমাদেরকে করেন সেই প্রশ্নগুলো কনসার্ন ব্যক্তিকে করেন না। কেন করেন না? তাহলে সমালোচনা আসবে, নিউজের পরে ভিউজ আসবে অমুকের বক্তব্যে। সেটা কি হবে? এই সরকারের কোনো সমালোচনা আপনি যাই করেন না কেন, সেটা কিন্তু জামাত এবং এনসিপির জন্য প্লাস পয়েন্ট হবে। সুতরাং জামাতকে যেহেতু লাইক করি না আমরা, কিংবা অনেকেই লাইক করে না, সোশ্যাল মিডিয়া কি কয়, মিডিয়া লাইক করে না, আমলা লাইক করে না, বিজনেস অলিগাররা লাইক করে না, এবং তাদের এই বয়ান ঢেকে রাখার জন্য যা কিছু করা দরকার তাদেরকে অন্যভাবে উপস্থাপন করা হয়। সুতরাং আপনি এই সরকারের বিরুদ্ধে যে কোনো সমালোচনা করলেই তার যেটুকু ঘাটতি হবে, হিট লস্ট ইকুয়াল টু হিট গেইন, ওইটুক তারা গেইন করবে। সেই একটা মাত্র জায়গায় দাঁড়াই আছে। যদি এখানে এই সরকার কোনোভাবে, যেমন মব কন্ট্রোল হয় নাই, এই যে রামিসার কাহিনী যদি আপনি ধরেন, কতক্ষণ লাগবে? আপনি রামিসার বাবা বিচার চায় না। বিচার চায় না মানে কি? রাষ্ট্রীয় ইয়ের শিকার সে, যে বিচার নাই, ন্যায় বিচার নাই, বিচারই নাই, এটা সে কনফার্ম করে দিচ্ছে। তো সে কারণে আমি বলতেছি যে আপনি যদি এই সরকার কখনো কোনো, যেমন একটা কালচারাল আধিপত্যের কথা বলল, যদি এই সরকার সামনে এগুতে না পারে তাহলে কি হবে? কম্প্যারিজনটা চলে আসবে। আপনি দেখবেন ইউনুসকে নিয়ে সমালোচনা করা হয়, কিন্তু এই এনসিপি টেনসিপি নিয়ে আগে যা বলছে এখন কিন্তু বলে না। এখন আলোচনায় আওয়ামী লীগ ব্যাক করেছে, মানে আওয়ামী লীগের নিয়ে আলোচনা। তার মানে হচ্ছে আইদার বিএনপি অর আওয়ামী লীগ, এই জায়গাটায় থাকতে হবে প্রশাসনগুলি বা রাষ্ট্রীয় কাঠামোটা আমাদের সেই জায়গাটায় সেইভাবেই আছে। সুতরাং আপনি যদি কোনো কারণে এই সরকারের বিরুদ্ধে মিডিয়া চলে যায়, তাহলে সেই মিডিয়া কিন্তু আবার আওয়ামীর পক্ষে চলে যাবে। সেই জায়গাটায় আছে, সেটা দেখতে হবে। সামনে কিছুদিন দেখতে হবে। আমার আভ্যন্তরীণ রাজনীতি আমার বোঝা শেষ। এখন এক্সটার্নাল পলিটিক্সের উপরে ডিপেন্ড করতেছে এই গভর্নমেন্টের সাথে সম্পর্কটা, মিডিয়া এবং বিজনেস অলিগার্ক বলেন আর মাঝখানের আমলা বলেন, তাদের সাথে এই সরকারের সম্পর্কটা কেমন থাকবে, এটা ডিপেন্ড করে ওই এক্সটার্নাল হ্যান্ডেলিংয়ের উপরে। সেখানে যে কোনো চেঞ্জ আসলেই এইটার সুবিধাটা চলে যাবে আওয়ামী ঘরানার ভিতরে। আর ফুয়াদ যেটা বলছে আওয়ামী ডেড, আমি এখানে একটু ডিফার করি। সেটা হইল যে আপনার শক্তির ধ্বংস আছে, ধ্বংস নাই, রূপান্তর আছে। সুতরাং আওয়ামী লীগ মানে শেখ পরিবার এক হিসাব হতে পারে, বাট আওয়ামী লীগ আমার মনে অলরেডি সারফেসে আছে, কিন্তু হয়তো এখনও তারা মাঠে আসতেছে না, আনা হচ্ছে না, বা সুযোগ দেওয়া হচ্ছে না। এই কারণে যে দেখি যারা ক্ষমতাসীন তারা কি করে, কারণ আজকে এই ক্ষমতাসীনরা অনেক ত্রুটি বিচ্যুতি নিয়ে তারা ক্ষমতায় আছে। এর ভিতরে ব্যাংকের ডিফল্টার আছে, ডুয়েল সিটিজেনশিপ আছে, এগুলো সব কিন্তু বুমেরাং হবে অল্প সময়ের মধ্যে, যদি হাসিনার রিপ্লেসমেন্ট তারা না হয়। মানে শেখ হাসিনার রিপ্লেসমেন্ট বলতে আমি কি বুঝাইতে চাচ্ছি আপনার বোধহয় বুঝছেন, যে শেখ হাসিনা যেভাবে 16 বছর ক্ষমতায় ছিল, সেই ধারাবাহিকতার ভিতরে যদি তারা ঢুকতে না পারে, সম্ভাবনা খুবই কম সেই জায়গায় ঢোকার। আর সে জায়গায় যদি ঢুকতে না পারে, তাহলে দে উইল বি ইন ট্রাবল ভেরি শর্টলি।